কি এখন বিএনপির কেন্দ্রবিন্দুতেই সালাউদ্দিন সাহেব আছে কিনা। আর সালাউদ্দিন সাহেবকে ঘিরে বা রাষ্ট্রপতিকে ঘিরে যে আলোচনাগুলো, সেগুলো আপনার কাছে একটু শুনতে চাই, যে আপনার বিশ্লেষণ সংক্ষেপে যদি বলেন। আহ, ধন্যবাদ। আমি আসলে এই বিষয়টা মানে খুব গুরুত্ব করে আমি কয়েকবারই বলেছিলাম আপনার এখানে ধারাবাহিকভাবে। যখন আমাদের ইলেকশনটা চলতেছিল ফেব্রুয়ারি মাসে, তার আগে কিছু প্রেডিকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি যদি কোনো কারণে আহ, কোন একটা চালের ফাঁদে আটকায় যায়, তাহলে তাদের পরিণতি হবে খুব বীভৎস। কারণ হচ্ছে যে তারা এই ক্ষমতা নিতে যে তারা উল্টা তাদের রাজনীতিক এবং তাদের ধারাবাহিকতা হারাতে পারে। এবং তার থেকে বড় জিনিসটা আমি মনে করি, তারেক রহমান সাহেব যিনি তার জীবনের হুমকি মনে করে উনি দেশে আসতেছিলেন না, উনি দেশে আসলেন, এটা যদি আমি ঠিক তার ধারাবাহিকতা পিছনে চলে যাই, যা মানে তারেক জিয়ার মানে যে বিএনপির যে স্ট্যান্ড, এবং এর আগে যতগুলো বছরগুলোতে তারা স্ট্যান্ড নিয়েছিল, যতবার রাজনৈতিক স্ট্যান্ড নিয়েছিল, সেগুলো এক ধরনের গ্যাম্বলিং ছিল এবং প্রত্যেকবারই তারা বিভিন্ন রকমের ধাক্কা খেয়েছে। তার মধ্যে আমি যদি বলি, প্রেসিডেন্ট জিয়া উনি যখন মানে শেখ হাসিনাকে দেশে আসতে দিলেন এবং তারপরে তার 2.5 মাস পরে তার মৃত্যু হলো, এটা একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং সেটার জন্য তাকে ফল দিতে হয়েছে। ঠিক সিমিলারলি আপনি যদি 2008 সালে দেখেন, সেই সময় ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা থেকে যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে ম্যানিপুলেশন করা, সেই গ্যামলিং খেলতে যে তারা ক্ষমতা হারালো। এবং তারপরে 2014 সালে তারা ইলেকশনে গেল না। এই ইলেকশনে গেল না, এই সময় দেখবেন যে তাদের ভেতরে তাদের যে নেতা, তাদের মধ্যে এক ধরনের রয়ের প্রভাব ছিল এবং তাদের মধ্যে দ্বিভক্ত ছিল, এবং এই দ্বিভক্ত হতে হতে তাদের রাজনীতি ওই সময় শেষ হয়ে গেল। আমি 24 সালে তাদের কোনো মানে স্পটে দেখলাম না। হঠাৎ করে 25 সালে আপনি দেখবেন যে বিএনপি জেগে উঠলো, উঠে দাঁড়ালো। মানে 24 সালের এই জুলাই এর ঘটনার পরে এটা মধ্যে যারা ফ্রন্ট লাইনে চলে আসলো, তাদের মধ্যে সালাউদ্দিন সাহেব চলে আসলো। তার মানে সালাউদ্দিন সাহেবের যদি আমি ধারাবাহিকতা দেখতাম, যে হ্যাঁ উনি 2000 সালে ধারাবাহিকভাবে নেতার শীর্ষ নেতা ছিলেন, তারপরে 9 সালে শীর্ষ নেতা ছিলেন, তারপরে উনি অনেক বড় একটা সময় উনি দেশে থেকেছেন এবং জেল খেটেছেন, বা বেগম খালেদা জিয়ার পাশাপাশি রাজনীতিতে কোনো অবস্থান রেখেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম কি, উনি 10ই মে 2015 সালে উনি 62 দিন পরে ভারতের মেঘালয়ে হঠাৎ করে তাকে দেখা গেল, এবং সেটা তাদের মিডিয়াতে প্রচার করা হলো, এবং সেখানে তাকে দেখানো হলো যে ওখানে উনি কোর্টে উঠতেছেন, এবং কোর্টে উঠে ওনাকে এক ধরনের ওখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এখন আমার কথা হচ্ছে, আপনি নর্মাল আইন যারা পড়ে বা নর্মাল যেটা বিশ্বাস করে, আপনি ইন্ডিয়াতে আমি যদি কালকে ধরা পড়ি, আমাকে কোনো না কোনো লিগালিটি তো দেখাতে হবে। আইদার আমি মানে ভিসাহীন ভাবে বাংলাদেশি কিনা সেটা যদি আমি প্রকাশ করি, তাহলে আমাকে বাংলাদেশের সাথে গভর্নমেন্টের সাথে যোগাযোগ হবে। বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে কি ফেরত নিয়ে আসবে, না উনি এখানে আমার জেল দিয়ে হবে, জরিমানা হবে, কিছু একটা তো বলবে। উনি দীর্ঘ সেই 15 সাল থেকে মানে 18 সালে উনি খালাস পেলেন, 2023 সাল পর্যন্ত উনি ভারতে থাকলেন। হোয়াট ওয়াজ দ্য স্ট্যাটাস? এইটা নিয়ে প্রসঙ্গটা খুব পরিষ্কার। এই পরিষ্কারের জন্য অন্য কোনো বোঝার কোনো দরকার নাই। এখন আসেন তার পরবর্তীতে, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এখন যে উনি স্ট্যান্ডটা নিয়েছেন, সেই স্ট্যান্ডটার মধ্যে কি দাঁড়াইছে, সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়াইছে হচ্ছে গত সপ্তাহে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যে প্রজ্ঞাপনে ওনাকে ক্ষমতায়ন করা হয়েছে। কিরকম ক্ষমতায়ন? স্পেশাল ক্ষমতায়ন। যদি তারেক রহমান সাহেব অনুপস্থিত থাকেন, তাহলে আমার প্রসঙ্গটা হচ্ছে ওদিকে, কেন অনুপস্থিত থাকবেন? এর আগে কি বাংলাদেশে কোনো রাজনীতিতে এরকম কোনো প্রজ্ঞাপন জারির কোনো ইনস্টেন্সেস আছে বাংলাদেশে? নাই। দেখেন, আমি যদি আপনি আবার আপনার ইরানের যুদ্ধের সাথে ক্রিয়া করি, খোমেনি মারা গেছে, তাহলে পরবর্তী খোমেনি নির্ধারণ কারা করেছে? তাদের একটা খোমেনি নির্ধারণ করার জন্য তাদের একটা সুরা মানে 84 জন 80 জনের একটা বোর্ড আছে, সেই বোর্ড নির্ধারণ করে যে কে পরবর্তীতে ক্ষমতা হবেন। আমাদের দেশের কনস্টিটিউশনে বলবেন, উনি যে কনস্টিটিউশনের গল্প বলেন বা যেটাই বলেন, এখানে একটা পদ্ধতি আছে। উনি নতুন করে একটা পদ্ধতি নিয়ে আসলেন কিভাবে? এবং এই পদ্ধতিটা প্রজ্ঞাপন জারি করার পরে বোঝাই যাচ্ছে যে উনি প্রত্যেকটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, যেমন ধরেন ডিজিএফআই, এনএসআই, পুলিশ বাহিনী, মানে প্রত্যেকটা ক্ষমতা রাখার জন্য যে সকল বাহিনী আছে, এইগুলোর কন্ট্রোল উনি রাখতে চান। কখন রাখতে চান? যদি তারেক রহমান যদি উনি ওনাদের মানে দাবার গুটির মতো যদি ব্যবহৃত উনি না হন, তাহলে ওনার পরিণতি যে ওনার বাবার মতো জিয়ার মতো হবে না, আমি এরকম ভাবছি না। আমি একটা রিস্ক ফিল করতেছি যে আমাদের দেশে একটা খুব খারাপ সময় আসতে যাচ্ছে। এই সালাউদ্দিন সাহেবের যে বেগে উনি আগাচ্ছেন, এবং এই বেগটা যদি আমাদের প্রেডিকশন অনুযায়ী ওইটাই হয়ে থাকে, তাহলে আমরা ভবিষ্যতে খুব খারাপ একটা সময় দেখতে যাচ্ছি। মনে করেন যে ঈদের পরে যদি জামাত ইসলামী আন্দোলনে নামে, যে জুলাই সনদের ব্যাপারে এবং গণভোটের ব্যাপারে তাদের অবস্থানকে তুলে ধরার জন্য যদি আগাতে থাকে, এবং তখন যদি তারেক রহমান সাহেব যদি লেথাল ব্যবহার করে এদেরকে না থামাতে রাজি না হন, বা এরকম কোন সিচুয়েশন হয়, তাহলে ওনাকেও যে
ওনার যে জীবনের হুমকি নাই আমি সেটা মনে করি না, ওনাকেও হুমকি আছে, উনিও হয়তো এলিমিনেটেড হয়ে যেতে পারেন, তখন হয়তো এই সালাউদ্দিন সাহেবকে সামনে নিয়ে আসা হতে পারে। কারণ উনি যে রয়ের এজেন্ট এই বিষয় নিয়ে সন্দেহ নাই, একটা প্রমাণিত আছে, সন্দেহ এক জিনিস আর প্রমাণ অনেক জিনিস। আমি তো আপনাকে একদম ডেট ওয়াইজ বললাম যে উনি ইন্ডিয়াতে কোন স্ট্যাটাসে ছিলেন এটা যেহেতু উনি প্রমাণ করেন নাই, এবং উনি গুম কমিশনে সাক্ষ্য দেওয়া এবং উনি যে যাবেন সেটা উনি এক প্রকার বাধ্য হয়েছেন। উনি পুরো একটা বছর উনি কমিশনে যান না, এক প্রকার যখন মিডিয়াতে খুব প্রেশার সৃষ্টি করা হলো যে সালাউদ্দিন সাহেব কেন গুম কমিশনে কেস করছেন না, তখন উনি যে কেস করলেন, কিন্তু সেই দেখেন ওইটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং এই সরকারে এসে উনি প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে তাজুল সাহেবকে এই কমিশন থেকে সরিয়ে দিয়েছেন। এবং দেখেন উনি যাকে বসিয়েছেন, যাকে নিয়ে হাদি হত্যার সাথে জড়িত হওয়ার মতো কন্ট্রোভার্সিয়াল লোককে ওখানে নিয়ে আসছেন। উনি এস আলম ব্যাপারে ওনার সাথে একদম স্পেসিফিক ওনার উনি যে রাজনৈতিক ভাবে যখন চিটাগাঙে উনি মানে রাস্তায় নেমেছেন, সেই গাড়িটা পর্যন্ত এস আলমের গাড়ি ব্যবহার করা, এবং এই একই এস আলমের সাথে সম্পৃক্ত থাকার কারণে চুপ্পুর কথাটা পরিষ্কারভাবে জানা যায়, যেহেতু উনি ইসলামী ব্যাংকের বোর্ডে ছিলেন, এবং তখনই এস আলমকে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকের রিজার্ভ থেকে বের করে দেওয়া হয়েছে ভুয়া নাম দিয়ে, ভুয়া কোম্পানি দিয়ে। একই সময় এই এস আলম, এই চুপ্পু এবং এই সালাউদ্দিন সাহেব, এই কানেক্টিভিটিটা পরিষ্কার বোঝা যায় যে এখানে একটা কানেকশন আছে। এখন আসেন আমাদের মূল বক্তব্য হচ্ছে যে তারেক রহমান সাহেব আসলে কোন দিকে আছেন। আমি যেটা মনে করি উনি হচ্ছে ফাটাবাসে আটকে গেছেন, ওনাকে আমি বলবো ফাটাবাসে। কারণ উনি গিলতে চাইছেন ক্ষমতা, কিন্তু সাথে নিয়েছেন হচ্ছে সবচেয়ে ধারালো এবং সবচেয়ে লেথাল একটা মানে বানানো অস্ত্র, যেগুলো রয়ের দিয়ে বানানো অস্ত্রগুলোকে উনি সাথে নিয়ে এই এই ক্ষমতায়ন করতে গেছেন, এবং এই ক্ষমতাতে উনি নিজের রিস্ক তো যেমন বাড়িয়েছেন, আমাদের দেশের রিস্ক বাড়িয়ে ফেলেছেন। এখন উনি কি করবেন, কি ধরনের সিদ্ধান্ত নেবেন, উনি কি সালাউদ্দিন সাহেবকে তার মন্ত্রিসভায় রাখবেন না বের করে দিবেন, কিভাবে কি করবেন, এটা জনগণ দেখতে চাচ্ছে। জনগণ খুব উৎকণ্ঠা হয়ে গেছে। দেখেন আগের মতো ওই সিচুয়েশন নাই যে র একটা পিছন দিয়ে খেলবে, যেমন আমাদের সময় যেটা ছিল 2009 সালে আমাকে ডিজেফাইতে নিয়ে যে 3 মাস রাখা গেছিল, 14 সালে মানে মানুষকে গুম করা যেত, জাস্ট মুখের কথায় নোটিশে মানুষজনকে তুলে নেওয়া যেত। এখন আর ওই পরিস্থিতি নাই, এখন মিডিয়া, এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। এখন সালাউদ্দিন সাহেবের এই একটা প্রজ্ঞাপন সারা মিডিয়া জগতে এবং সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে যেভাবে উচ্চারিত হচ্ছে, তাই তো এই জন্য অত সহজ নয় যে তারা যত মনে করতেছে যে ক্ষমতা তারা ধরে রাখার জন্য যে মেকানিজম গুলো ইউজ করবে, এটা এত সহজ হবে না। এটা ইন্টারনাল পলিটিক্স এর মানুষের সচেতনতা অনেক চেঞ্জ হয়ে গেছে। হাদি মৃত্যুর পরে মানুষ বড় হচ্ছে আরো জেগে উঠেছে। আন্দোলন হচ্ছে না তার মানে এই নয় যে যে কোনো সময় আন্দোলন হবে না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা, সেটা হচ্ছে ঈদের পরে একটা আন্দোলনের আভাস এইটা অলরেডি আসছে, এবং সেটারই একটা কাউন্টার মেকানিজম হিসেবে এইগুলো মানে যে গ্রুপটা আসলে পেছনে কাজ করে, আমি অনেকবারই বলেছি যে প্রত্যেকটা সরকারের পেছনে আরেকটা সিন্ডিকেশন কাজ করে, এবং এই সিন্ডিকেশন গুলোকেই নারিশ করে হচ্ছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো, যেমন ডিজিএফআই, এরা নারিশ করে এই যে গ্রুপগুলো, তারা এই ইন্ডিকেশনের ভিত্তিতে তারা তৈরি হচ্ছে। এখন আপনার দেখার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশন যদি তার ক্ষমতা ঠিক মতো নিজস্বতা নিয়ে ব্যবহার করতে পারে, তাহলে হয়তো এরা সাকসেসফুল হবে না। যেমন ধরেন আমি একটা উদাহরণ যদি বলি, ডিজিএফআই ভার্সেস এনএসআই, এনএসআই এর কিন্তু চার্টার অফ ডিউটিজ যেগুলো আছে, তাতে এই ধরনের প্রত্যেকটা ইন্টেলিজেন্স তারা তারেক রহমান সাহেবকে মানে আগের থেকে জানাবেন বা বলতে পারবেন এই ক্ষমতা এবং এই ইন্টেলিজেন্স পাওয়ার এবং এটার ম্যান্ডেটও তাদের আছে। এখন তারা যদি এরকম ভালো কিছু নিয়ে মনে করেন যে না আমরা ভালো কিছু করব, আমরা এই ধরনের দেশবিরোধী কাজ করব না, হয়তো বা ওনার কাছেও ইনফরমেশন থাকবে সেম। এবং সিমিলারলি ডিজিএফআই যদি এখন এই যে ডিজিএফআই ডিজি কে নিয়ে অলরেডি কন্ট্রোভার্সিটি আসছে, যেহেতু উনি মানে ক্ষমতা মানে উনি চেয়ারে বসার 1 সপ্তাহের মধ্যে উনি ইন্ডিয়া চলে গেছেন, এগুলো তো মানুষকে সন্দেহ জাগাবেই, এটা তো অস্বাভাবিক কিছু না। এবং এই সন্দেহ থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা ভাবে আবারও সেই ইন্ডিয়ার ছত্রছায়ায় আমাদের দেশের ক্ষমতাকে ধরে রেখে একটা গ্রুপকে দিয়ে কন্ট্রোল মেকানিজম করার একটা ইয়ে আছে। এইখানে আমি আপনাকে আবারও আপনার যে হেডিংটা আজকে সেটা হচ্ছে ইরানের যুদ্ধ, সেখানেও একটা দেখবেন কানেক্টিভিটি আছে। সেটা হচ্ছে আমরা মানে ইসলাম একটা কান্ট্রি, আমরা একটা মুসলিম প্রধান কান্ট্রি, আমাদের মেজরিটি জেনারেশন মুসলিম, আমাদের একটা ইমোশন কাজ করে। যদি ইরানের যে ডাকটা আসছে, সেটা তো আমি যেটাই বললাম যে এইবারে দেখেন যে তারা হার মানবে না, এইগুলো কোথা থেকে আসছে, ওই সেম শব্দটাই আমি আবারও বলেছিলাম যে সেটা হচ্ছে খিলাফতের এর কিছু অনুঘটক আছে। এই অনুঘটক গুলো অলরেডি এই বিশ্বে এখন খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, এবং সেইটার একটা ধারাবাহিকতা প্রত্যেকটা ইসলামিক দেশে পড়বে, এটা ইন্টেলিজেন্সটা বুঝতে পারে, ওরা আগের থেকে এই ক্যালকুলেশন গুলো জানে এবং সেটারই কাউন্টার ব্যবস্থা নিতে থাকে। তো আমার কাছে ধারণা হচ্ছে যে ইন্ডিয়া এই কাউন্টার ব্যবস্থা নিতে থাকবে, কারণ তারা কোনোভাবে জামাতকে স্পষ্টভাবে শক্তিশালী হতে দিবে না। কারণ জামাত যদি আসে, ইসলামিক অনুশাসন গুলো
চর্চা হয়ে যাবে, এবং তখন কোনোভাবে যদি মানুষ চেয়ে বসে যে আমাদের দেশে ক্ষমতার সিস্টেমে চেঞ্জ আসতে হবে, তখন একটা বড় ধরনের মানে শঙ্কা তৈরি হবে ইন্ডিয়ার জন্য। এবং কারণ হচ্ছে তার কারণ এখানে আমি আপনাকে স্পষ্ট বলে দিই, কারণ আমাদের দেশে যতটা না সমস্যা তার থেকে বেশি সমস্যা ইন্টারনাল ইন্ডিয়ার ভেতরে। কারণ ইন্ডিয়ার ভেতরে মুসলিম সংগঠনগুলো অনেক শক্ত এবং অনেক বৃহৎ, আমাদের দেশের থেকেও বৃহৎ, এবং সেখানে যদি কোনো ধরনের বাংলাদেশের এই প্রভাবটা তাদের পার্শ্ববর্তী দেশের প্রভাবের মধ্যে পড়ে যায়, এবং সেখানে মুসলিম বিশ্ব যদি এক হয়ে যাওয়ার একটা কোনো সম্ভাবনা কোনো কারণে দেখা যায়, তখনই তারা বুঝে যাবে যে তাদের এই যে মানে মানে মোদী সাহেবের যে মিথ্যা প্রলোভন দিয়ে মানে ক্ষমতায় থাকার যে সিস্টেম, এবং সেইটাকে ফলো আপ করে আমরা দেখেছি শেখ হাসিনাকেও সে একইভাবে রাখা। এই যে মানে একজনকে জাতির পিতা বানায় 4,000 কোটি টাকা দিয়ে, যাকে মুখস্থ গিলাই দেওয়া হলো যে উনি আমাদের জাতির পিতা। এই যে বিষয়গুলোকে নিয়ে আসা এক ধরনের চর্চা যেগুলো আমরা দেখেছি, সেই চর্চাগুলো ফেল করতেছে, এবং নতুন যে চর্চাটা আসতেছে এই চর্চাটাকেও তারা ভয় পাচ্ছে, এবং এটার জন্যই যুদ্ধ বিশ্বে যেরকম শুরু হয়েছে, আমার কাছে ধারণা এই ভূ রাজনৈতিক অংশে আমাদের দেশে এটার মধ্যে জড়ায় যাওয়ার সম্ভাবনা অনেক অংশে আছে। আমাদের দেশের মানুষজন খুব সচেতন, তারা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে যে তারেক রহমান সাহেব যে কোনো ভাবেই হোক, সেটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন বা যেভাবে বলি না কেন, উনি ক্ষমতায় আছেন, উনি আসলে কি সিদ্ধান্ত নেবেন? উনি কি গণভোটকে হ্যাঁ বলবেন? উনি কি আসলে জুলাই সনদকে রেজিস্টার্ড করবেন, না উনি করবেন না? উনি কি সালাউদ্দিনকে ক্ষমতায়ন করতে করতে কি উনি আসলে সালাউদ্দিনকে পিএম বানায় ফেলাবেন, বানাবেন না? এই প্রসঙ্গগুলো মানুষ খুব তীক্ষ্ণভাবে অবজার্ভ করতেছে, এবং যত দিন যাচ্ছে তত বিএনপির পপুলারিটি কমতেছে। ঠিক কাউন্টার ভাবে মানুষের মুখে মুখে তার এন্টি গ্রুপের পপুলারিটি বাড়তেছে, এবং এইটা একটা পর্যায়ে যে একটা বম্বাস্টিং টাইপের রূপ নেবে, এবং সেটা যদি আবার জুলাইয়ের মতো রূপ নেয়, আমি অসম্ভব কিছু দেখছি না। এটা জুলাইয়ের সম্ভাবনা মতো অনেক বেশি রূপ আছে। নিতে পারবে কিনা আন্দোলন, সেরকম জমবে কিনা বলা হচ্ছে, কিন্তু সেভাবে কি সবাই আসবে কিনা? জুলাইতে যেরকম সব মানুষ একসাথ হয়েছিল, সেটা একটি বিষয়। তারপরে ঈদের পরে আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, এরকমও আলোচনা চলছে। আর হ্যাঁ, এই ২ টা শুনতে চাই, তারপরে ছুপোর ব্যাপারে একটু আলোচনা করব আপনার সাথে। আপনি যদি বলেন যে হ্যাঁ জুলাইয়ের কি ফেরত আসতে পারে সম্পূর্ণরূপে, আমি বলবো অবশ্যই না। কেন অবশ্যই না? কারণ হচ্ছে আমি নিজে তো জুলাই যুদ্ধের রাস্তায় দেখেছি যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, যে পরিমাণ মানে মৃত্যু মানুষ দেখেছে, ওইটা একটা ট্রমার ব্যাপার। মানে মানুষকে ধরেন পাখির মতো করে গুলি করে মারা হয়েছে। পুলিশ গুলির কোনো হিসাব আজ পর্যন্ত দিতে পারে নাই। পুলিশ যে পরিমাণ মানুষের প্রতি গুলি করেছে, মানুষ মেরেছে, সেই জিনিসের প্রতি মানুষের একটা স্বাভাবিকভাবে, তা মানুষের তো জীবনের একটা মায়া আছে, মানুষ ওইভাবে রাস্তায় নামে না। কিন্তু এখন যুদ্ধ আবার অন্যভাবে হয়ে গেছে, সেটা দেখেন। আপনাকে দু একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। যেমন এইবারে ঈদে ট্রান্সপোর্টেশনের যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি মানুষ কিভাবে রিয়াক্ট করেছে দেখবেন, যে মিডিয়াতে বা রাস্তায় ঘাটে যেভাবে রিয়াক্ট করেছে, তার মানে হচ্ছে আগের মতো করে ক্ষমতায় একচ্ছত্র যে শেখ হাসিনা যেভাবে করতো, মানে সে যে ক্ষমতার বলয়ের কেন্দ্রবিন্দুতে থেকে যা ইচ্ছা তাই করতে পারতো, ওইটা এই বর্তমান সরকার করতে পারছে না। এটা সম্ভব না। তার মানে হচ্ছে সেগমেন্টেড হয়ে হলেও আন্দোলনগুলো মানুষের মধ্যে ছড়াই গেছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন আর দল হিসাব দেখতেছে না যে আমি বিএনপি না আওয়ামী লীগ না আমি, আর সবাই তার নিজের স্বার্থটা দেখতেছে যে আমি আমার দেশে সুস্থ থাকতে পারবো কিনা, আমার ভবিষ্যৎ ঠিক আছে কিনা। সেটার কারণে তারা দাবিগুলো তুলতেছে। এই দাবিগুলোর মুখে দুর্নীতি যখন আটকায় যাবে, তখন যে লোকগুলো তাদের পক্ষ হয়ে খাটবে, তার মানে হচ্ছে পুলিশ বা এই যে সচিবালয়ের যে সকল দুর্নীতিবাজ, এরা আস্তে আস্তে দুর্বল হবে। এরা এখন এই মুহূর্তে ক্ষমতা দেখায় ফেলাইছে, কারণ ইলেকশনে তারা একটা মেকানিজম দেখাতে পেরেছে, ইঞ্জিনিয়ারিং দেখাতে পেরেছে। এই জন্য তারা ক্ষমতাবান মনে করতেছে। বাট আমি ওদেরকে মনে করতেছি না এটা ক্ষমতা, অরিজিনাল ক্ষমতা না। মানুষের ক্ষমতাই হচ্ছে, বা জনগণের ক্ষমতা হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা। এবং এইটা হঠাৎ করে রূপটা দেখা যাচ্ছে না। বাট আপনি যেটা বলছিলেন জুলাইয়ের সাথে উদাহরণ, এই জুলাইয়ের সাথে উদাহরণটা আমি এবারে একটু ভিন্নভাবে টানবো, কারণ জুলাইয়ের মতো ওই হয়তো লেখাল ওইপনে মারামারি হবে না, কিন্তু মানুষের বিদ্রোহটা হবে ভিন্নভাবে। সেই ভিন্নতার একটা ভিন্ন রূপই নিবে। সেই রূপটা যেরকম হতে পারে, সেটা প্রথম যেটা আমি যেটা মনে করতেছি, এইবারে মিডিয়া একটু হলো নিরপেক্ষতার দিকে চলে যাবে, এবং মিডিয়াতে যখন মানুষের একটা প্রেশার তৈরি হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে যখন জাগরণ হবে, প্রত্যেকটা মানুষ যখন বলা শুরু করবে, তখন এরা কোণঠাসা হয়ে যাবে। এবং যখন কোণঠাসা হয়ে যাবে, তখন এই ক্ষমতাগুলো তারা ব্যবহার করতে পারবে না, যেটা এখন পারতেছে। যেমন ওই যে মানে সালাউদ্দিন সাহেব তার আহ, মানে রাজনৈতিক বলেন আর সচিবালয়ের দৌরাত্ম্য বলেন, যে উনি একটা প্রজ্ঞাপন জারি করতে পেরেছেন যে তারেক রহমানের অবর্তমানে উনি হবেন হচ্ছে সকল মুখ্য, যেমন মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ক্যাবিনেট ইয়ে হিসেবে সেই দায়িত্ব পালন করবেন। এই জিনিসগুলো উনি করতে পারবেন না। এগুলো পরিবর্তন হবে, কারণ সালাউদ্দিনকে নিয়ে মূল যে জায়গাটায় যেটা আপনি বলতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে চুপ্পু
এবং হুম, ইন্ডিয়ার সাথে যে যোগাযোগ, এইটা যদি উনি পরিষ্কার করতে না পারেন তাহলে এটা পরিষ্কার মানুষের কাছে হয়ে যাবে যে বিএনপি একটা ফাটা বাসে আটকায় গেছে। তার মানে তারেক রহমান সাহেব ওনাকে যে মেসেজ দিয়ে হয়তো দেশে নিয়ে আসা হয়েছে এটা আসলে মিথ্যা মেসেজ। উনাকে আসলে নিয়ে এসে আটকায় ফেলানো হয়েছে একটা ক্ষমতা দিয়ে। উনি এখন গিলতেও পারছে না, উগলাইতেও পারতেছে না। উনাকে এখন এটাকে পরিষ্কার করতে হবে যে একজন নেতা হিসেবে যে উনি কি আসলে বাংলাদেশী? উনি কি বাংলাদেশকে বাঁচানোর জন্য যথেষ্ট ক্ষমতা বান ব্যক্তি বা উনি যথেষ্ট প্রজ্ঞা রাখেন? উনি কি ফাইটটা দিতে পারবেন? নাকি উনি সালাউদ্দিন মতো লোকের কাছে আবার বিক্রি হয়ে যাবেন বা ক্ষমতা দিয়ে পালায় যাবেন? উনার ২ টার পরিণতি হইতে পারে। উনি দেশে ফাইট করবেন, মানুষের জন্য কাজ করবেন এবং সেটার জন্য উনি এটার বিরোধী যে লোকগুলো আছে সেগুলোকে বাতিল করে দিয়ে একটা রিফ্রেশড অবস্থায় চলে যাবেন। অথবা উনি মৃত্যুবরণ করবেন অথবা উনি পালায় যাবেন। কিছু একটা ঘটবে। কিছু যে ঘটবে না এটা আমি মনে করি না। অবশ্যই কিছু একটা ঘটবে। কারণ হচ্ছে যে এগুলো খুব পরিষ্কার কারণ অনেকগুলো অপরিষ্কার তো বিষয়গুলো রয়ে গেছে। যেমন হাদির বিচার হয় নাই। বিডিআর এর বিচার হয় নাই। গণভোটের ব্যাপারে কোনো সলিউশন হয় নাই। একটা সিনহা হত্যার মামলায় রায় করা একজন প্রদীপকে তারা আজ পর্যন্ত ফাঁসি দিতে পারে নাই। এগুলো যে সবই যে ইন্ডিয়ার সাথে কানেক্টেড এই বিষয়টা বোঝার জন্য তো আপনার এই যে ক্লাস 8 পাস করা, 5 পাস করা দরকার নাই। এগুলো প্রত্যেকটা মানুষ এখন বোঝে। তো এই বোঝার পরেও যদি তারেক রহমান এই রিস্ক নেন, তাহলে উনি ওনার নিজের জীবনের রিস্ক নিচ্ছেন আমি যেটা মনে করি। এখন উনি রিস্ক নিয়ে কি করবেন এটা আসলে উনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ উনি নেতা। উনি এখন দেশের প্রধানমন্ত্রী। উনি যদি সিদ্ধান্ত ভুল করেন তাহলে ওটার পরিণতি ওভাবে হবে। আর উনি যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন তাহলে ডেফিনিটলি জনগণও তাকে মেনে নিবে বা তাকে লম্বা সময় একজন নেতা হিসেবে বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাবে। এটা আমি মনে হুম, মনে করি। মনে করেন। জি, আর আওয়ামী লীগ ফেরত আসবে ঈদের পরে এরকম একটা আলোচনাও আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে হচ্ছে। আপনার কাছে কোনো সম্ভাবনা দেখেন কিনা আপনি? আ ডেফিনিটলি আওয়ামী লীগ বলতে আমি আপনাকে এটা একটু মানে আমি মানে বুঝে নিজে থেকে খোলাসা বা করে বলতে বিদেশে চাই। জায়গা থেকে আপনি এখন নির্বাচন আসলে আওয়ামী লীগ বলতে আমি দলীয়ভাবে আর কোনো আইডিওলজিক্যাল কিছু আর আ দেখি না। কেন দেখি না? কারণ একটা দলের প্রধান বা নেতারা যখন ভুল করতে থাকেন, তখন দলের আইডিওলজিক্যাল লম্বা সময় যদি আ আ মানে একটা মানে মিথ্যা জিনিসের উপরে বা একটা নিজের দেশে মানে যে দেশে উনি রাজনীতি করেন সেই বাংলাদেশ সেটাকে যদি আমি ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়ে যে দল ১৬ বছর কাজ করেছে তাদের কোনো মানসিকভাবে ওই শক্তি নাই যে মানুষের কাছে এসে ভোট চেয়ে তারা এটা করবে। যেটা করতেছে সেটা হচ্ছে আ মানে মিথ্যাকে দিয়ে বা কোনো একটা দিয়ে তারা ফেরত আসতে যাচ্ছে। আসলে ফেরতটা কারা আসতে চাচ্ছে? দেখেন একটা মানে যারা রাজনীতিতে সুবিধা নিয়েছে তারাই হুম। একমাত্র বিদেশে গেছে। যারা সুবিধা নেয় নাই তারা কিন্তু বিদেশে যেতে পারে নাই। তারা কিন্তু দেশে